12 জেলায় তাপমাত্রার পারদ ছাড়ালো 40 ডিগ্রি, আরও দুদিন থাকবে তীব্রতা। শহরে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে, জানালেন পরিবেশ মন্ত্রী। মালয়েশিয়ায় বন্ধের পথে বাংলাদেশের শ্রমবাজার, অসাধু চক্রকে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। নতুন চুক্তি নিয়ে কাজ করছে সরকার। আজ ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম, বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি। হবে ঢাকা দোহা 6 চুক্তি ও 5 সমঝোতা স্মারক সই। দেশে পাল্লা দিয়ে বাড়ছে হৃদরোগ ইনস্টিটিউটে দিনে গড়ে সেবা নেন 300 রোগী, সচেতন হবার পরামর্শ। এবং রাজধানীর রূপনগরে এবার লালসার শিকার 4 বছরের শিশু, ধর্ষকের বাড়ি ঘেরাও ভাঙচুর, অভিযুক্ত আটক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ, তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 42 ডিগ্রির মধ্যে। দেশের অন্তত 12 জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। বিভিন্ন জেলায় এ পর্যন্ত হিট স্ট্রোকে মারা গেছে 6 জন। গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও দুদিন থাকবে চলমান তাপপ্রবাহের তীব্রতা। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে আসছে বছরে তাপমাত্রা আরও বাড়তে পারে। এনআই নাহিদের রিপোর্ট। প্রচণ্ড দাবদাহ দেশ জুড়ে, তীব্র গরমে অতিষ্ঠ মানুষ, প্রাণ যেন ওষ্ঠাগত। চলমান গরমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হয়েছে ছুটি। তাপমাত্রা শুধু বাড়ছেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপপ্রবাহে দেশের অন্তত 12 অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রির বেশি। এমন প্রচণ্ড গরমে দুর্বিষহ জীবনযাপন করছেন খেটে খাওয়া শ্রমজীবী সহ সাধারণ মানুষ। গরমের জন্য গাড়ি চলা যায় না, বেশি রোদ খুব প্রচুর। মানে পেট মাছের লেগে রাস্তায় নামা হয়েছে। এটা আমার ঘরে বসে থাকলে তো আমার পেটে যাইব না। সংসার তো চলতে দেবে না, বেচলে খাইবো কি আর ছেলে বেলে খাইবো কি, কষ্ট করে বেচতে আছি। হ্যাঁ, অতিরিক্ত গরম, দুইজনে কান্না করতেছে, তাও এখন ডাক্তারের কাছে যাইতেছি দেখার জন্য। আমাদের জীবন ও জীবিকা বা আমাদের প্রত্যাহিক জীবনে খুবই একটা ভয়ঙ্কর একটা প্রভাব পড়তেছে। বলতে গেলে যে ভোগান্তির আসলে শেষ নাই, আর গরম নিয়ে যেহেতু কারো কিছু করার নাই। বিশেষজ্ঞরা বলছেন এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাস। এ মাসে এমন তাপমাত্রা থাকা অস্বাভাবিক নয়। এই সময়ে এই রকম প্রচণ্ড গরম পড়তে পারে, সেটা স্বাভাবিক। যারা মাঠে বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন, নির্মাণ শ্রমিক, যানবাহনের শ্রমিক, আমি সরকারকে অনুরোধ জানাবো যে এই নির্মাণ শ্রমিকদের কাজের সময়টা পুনর্নির্ধারণ করার জন্য। সন্ধ্যার পরে তো তারা কাজ করতে পারে। আগামী বছরগুলোই গরমের তীব্রতা আরও কয়েক ডিগ্রি বাড়বে বলেও জানান এ বিশেষজ্ঞ। এটা দিনে দিনে বাড়তে থাকবে, আর 40-50 বছরে 3 ডিগ্রি 4 ডিগ্রি বাড়বে। এটা প্রশমনে বাংলাদেশের কোনো করণীয় নেই। আমাদের কারণে পৃথিবী উত্তপ্ত হচ্ছে না, এবং এটাকে ঠান্ডা করার উপায় আমাদের হাতে নেই। আবহাওয়া অফিস বলছে 24 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে, তবে এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শুকিয়ে গেছে নদী, নালা, খালবিল, টিউবওয়েলেও উঠছে না পানি। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। পানির অভাবে কৃষকদের চাষাবাদেও দেখা দিয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কয়েকদিনের তীব্র দাবদাহে কুষ্টিয়ার নদীগুলোতে কমেছে পানির নাব্যতা। শুকিয়ে গেছে খালবিল, টিউবওয়েলেও উঠছে না পানি। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়াই দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। পানির জন্য দূর দূরান্তে ছুটছেন শহরবাসী, তবুও মিলছে না সুপেয় পানি। একটু পানির জন্য যেন হাহাকার অবস্থা শহরবাসীর। পানি বিনে লোক মারা যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। নদী নালা সব শুকা গেছে, টিউবওয়েলে পানি থাকে না, খুবই কষ্ট। খাওয়ার পানির জন্য ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। পানি খাওয়ার সাথে সাথে গা ঘেমে যাচ্ছে, আর 10 থেকে 15 মিনিট পরের মধ্যে রোদে থেকে লোক মুখ শুকায় যাচ্ছে, আর পুরা মাথাটা মনে হচ্ছে যেন এটা একটা বিদ্যুৎ কেন্দ্র। তীব্র পানি সংকটে কৃষকদের চাষাবাদেও দেখা দিয়েছে শঙ্কা। ধানসহ সব ধরনের ফসল চাষাবাদই হচ্ছে ব্যাহত, ফলে চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের কৃষকেরা। জমি চাষ দিতে পারছি না, সেচ দিতে পারছি না, ধান কোনোটাই জোতির হচ্ছে না। আমাদের ক্যানালেও পানি নাই, আমাদের পরিস্থিতি খুবই খারাপ।
কিছু ধান লাগাইছি, ধানগুলাও মরে যাচ্ছে। এখন যদি কোনো রকম সেচ পাই তাহলে দেখ কিছু পরিমাণ আমার ঘরে উঠবে, আর না হলে আমরা শেষ। আমরা চাষি আর একদম বসে পড়ো, মাটির সাথে সমান হয়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন পানির সংকটের অন্যতম প্রধান কারণ ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহার ও অপরিকল্পিতভাবে খালবিল ভরাট। আর এই সংকট নিরসনে পরিকল্পিত পানির ব্যবহার নিশ্চিত সহ খালবিল খননের পরামর্শ দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আমাদের উপর যে জলাশয়গুলো আছে যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলো আবার পূর্বের অবস্থায় ফেরত আনতে হবে, খনন করতে হবে। আমাদের নিচের যে পানি শুধু তুলেই যাচ্ছি না, উপরের যে পানি থাকে সেটাকে এই জায়গা তৈরি করে সেই পানি সংরক্ষণ করে সেচের কাজ সহ আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পানি সেটার প্রয়োজন মেটাইতে হবে এখান থেকে। দ্রুত এই পানির সংকট নিরসন না হলে একদিকে যেমন ফসল উৎপাদনে দেখা দেবে, অন্যদিকে চরম হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এদিকে তীব্র দাবদাহ থেকে বাঁচতে বৃক্ষরোপণের জন্য কঠোর আইন প্রয়োগ সময়ের দাবি বলছে সাধারণ মানুষ। এমন দাবির প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান, শহরাঞ্চলে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। জান্নাতুল মোহনার প্রতিবেদনে বিস্তারিত। ছবিতে দেখানো জায়গাটি এক সময়ের আনোয়ারা উদ্যান। গাছপালা কেটে যেখানে এখন রাখা হয়েছে মেট্রো রেল প্রকল্পের সরঞ্জামাদি। ঢাকায় এরকম বহু জায়গায় গাছ কেটে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। ভবনের আড়ালে গাছের ছায়া তো দূরের কথা, মাটির চিহ্ন পাওয়াও মুশকিল। প্রচণ্ড গরমে অতিষ্ঠ ঢাকাবাসী। তাপমাত্রা কমার বদলে প্রতিদিন বাড়ছে গরমের তীব্রতা। আবহাওয়াবিদরা জানান, পুরো এপ্রিল জুড়ে থাকবে এ দাবদাহ। এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে সারা দেশেই মোটামুটি অঞ্চলভেদে প্লাস মাইনাস হতে পারে। আমাদের যে তাপপ্রবাহটা চলছে শুধু মৃদু থেকে মাঝারি না, তীব্র কিংবা অতি তীব্র তাপপ্রবাহ সারা দেশে বয়ে যেতে পারে। কেবল নগরায়ন নয়, সেই সঙ্গে বৃক্ষরোপণের জন্য সরকারের আইন প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ। মারাত্মক সাংঘাতিক গরম, সূর্য তাপের রাস্তার তাপের সাথে মিলে এমন হাঁটা চালানো কষ্ট যাচ্ছে। 2 দিন আছে আমি ঢাকা শহরে আসলাম, কিন্তু আপনার বৃক্ষ নাই, আমি সেটা অনুভব করতে পারতেছি। এখন গাছ লাগানোর জন্য কিন্তু বাসার পাশে বা বাসার সামনের দিকে কোনো জায়গা রাখি না। আমেরিকা বা ইউরোপ কান্ট্রির মতো হতো আপনার বাড়িতে গাছ নাই কেন আপনাকে এত টাকা জরিমানা। অবশ্যই আইন করা উচিত এবং আইনের প্রয়োগ থাকা উচিত। অন্যদিকে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে শহরাঞ্চলে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বনায়নটা নগর অঞ্চলে বা শহরে যদি ভালোভাবে করতে পারি পরিকল্পনা অনুযায়ী, তাহলে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বর্ষাকালে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রখর তাপপ্রবাহ আর গরমে বিপর্যস্ত জনজীবন। আজকের তাপমাত্রার পরিস্থিতি জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, গরমের কেমন প্রভাব পড়েছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। অরিন, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার যে শিল্পাঞ্চলে। আপনি শিল্পাঞ্চলের কথা যদি আপনাদের জানিয়ে রাখি যে আসলে এই যে তাপদাহ চলছে গত কয়েকদিন ধরে, যে এত তাপদাহ, এর ফলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু অনেকটা জনজীর্ণ, একদম জনজীর্ণ অবস্থায় এবং বিপর্যয় অবস্থায় তারা দিন যাপন করছে এবং পালন করছে দেখতেছি। এবং সেই সাথে আপনাদের জানাই যে তীব্র তাপ প্রবাহের কারণে কিন্তু এই যে জনজীবন, মানুষের মনে করেন রাস্তায় তারা সাধারণ যে কাজে বের হতে পারছে না। এবং শিল্প অঞ্চলে আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু শুরু হয় মানুষের কর্মস্থলে যাওয়ার যে একটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় মানুষ কিন্তু তাদের কর্মস্থলে ফিরলে কি হবে, সারা দিন তারা কাজের যোগ দেওয়ার পরে বিকালে এবং সন্ধ্যায় যে বাসায় ফিরবে, তারপরেও কিন্তু এই গরমের সাথে কিন্তু আরেকটা বাড়তি জিনিস যুক্ত হয়েছে যে লোডশেডিং এর পরিমাণ কিন্তু আগের চাইতে অনেকটা বেড়ে গেছে, যার ফলে মানুষ কিন্তু ঘুমাতে পারছে না, গোসল করতে পারছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কিন্তু এই যে 3 দিনের যে রেড হিট অ্যালার্ট চলতেছে, এই হিট অ্যালার্টে কিন্তু তারা ঘরে থাকতে পারছে না, তাদের কিন্তু কর্মস্থলে তাদেরকে বের হতে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে অনেকেই
জানিয়েছে যে তারা যে প্রতিনিয়তই যে কর্মস্থলে তারা যোগ দিচ্ছে এবং যারা কিনা এখানে বিভিন্ন এই যে বিভিন্ন রাইড শেয়ার করে তারা গরমে আপনাদের গরমে কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? গরমে তো দাঁড়ানো যায় না, রাস্তায় দাঁড়াতে হয় আমাদের। বিশেষ করে হচ্ছে আমাদের পার্কিংগুলোই হচ্ছে রোডে, আর রোডে দাঁড়াইতে গেলে প্রচুর পরিমাণ তাপমাত্রা। ভিতরে তো একটু কম থাকে, আমাদের রোডে অবস্থা প্রচুর খারাপ বর্তমান। রোডের অবস্থা তাপমাত্রার কারণে আমরা ট্রিপ মারতে পারি না। এতে কি যাত্রী কমেছে না বেড়েছে? যাত্রী বিশেষ করেই কমছে, কারণ রোদে উঠতে চায় না, মানে বাইকে চড়তে চায় না। বর্তমান অবস্থা একটু খারাপই, রোদের কারণে প্লাস গরমের কারণে। আমরা একজন রাইড শেয়ার করে এমন একজনের সাথে কথা বলতেছিলাম। সে আমাদেরকে যতটুকু জানিয়েছে তীব্র গরমে কিন্তু মানুষ কিন্তু ঘর থেকে বের হয় না এবং তাদের অন্যান্য দিনের চাইতেও কিন্তু যাত্রী কম এমনটি কিন্তু জানিয়েছে। এখন কিন্তু সকাল আপনি জানেন যে 9টার একটু বেশি বাজে, কিন্তু তারপরে কিন্তু এই যে অনেক কিন্তু গরম বাতাস বইছে পুরো এলাকা জুড়ে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল সাভার এবং আশুলিয়ার শিল্প অঞ্চল থেকে অরিন। শাহিনুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এবার অন্য প্রসঙ্গ। 31 মে থেকে নতুন করে বিদেশি কর্মী নিয়োগের আবেদন নেবে না মালয়েশিয়া। এতে বন্ধ হচ্ছে দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ। এই পরিস্থিতির জন্য অসাধু চক্রকে আর সরকারের তদারকির অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। অবশ্য বাইরা মহাসচিব বলছেন, গুটি কয়েক এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর চুক্তির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী স্বীকার করেছেন, দুষ্ট চক্রের কারণে এমনটা হতে পারে। জানালেন, নতুন চুক্তি নিয়ে কাজ করছে সরকার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। আগামী 31 মার্চের পর নতুন করে আর কর্মীর চাহিদাপত্র ইস্যু করবে না এমন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। ফলে এর আগে ইস্যু করা চাহিদাপত্রে আগামী 31 মে পর্যন্ত দেশটিতে প্রবেশ করা যাবে। এরপর আর বিদেশি কোনো কর্মী সে দেশে প্রবেশ করতে পারবে না। মালয়েশিয়ার এমন সিদ্ধান্তে সংশয়ে পড়েছে নেপাল, মিয়ানমার সহ বাংলাদেশও। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের 70% বেশি বাংলাদেশি হওয়ায় দেশের জনশক্তি ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে সংকট দেখছেন। 2 বছর চলে, 1.5 বছর চলে, আবার 5-7 বছর বন্ধ থাকে, 8 বছর বন্ধ থাকে। আমরা যেটা বলতে চাচ্ছি যে দ্যাট শুড বি এ পার্মানেন্ট সলিউশন। অভিবাসন বিশেষজ্ঞদের অভিযোগ, একটি শক্তিশালী চক্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে বেশি টাকার লোভে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছে, যার ফলশ্রুতিতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দুষ্ট চক্র যখনই বাজার কোনো জায়গায় তৈরি হচ্ছে, একটা ক্ষুদ্র স্বার্থান্বেষী চক্র তাদের এখানে অবস্থান এখানে মানে দৃঢ় করছে এবং এখানে রাষ্ট্রের যে উদ্যোগ সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখি না যে সেগুলি ভাঙতে পেরেছে। যে গুটিকত রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজারটাকে নিয়ন্ত্রণ করছে, এদেরকে নির্বাচন করছে কারা বা তাদেরকে কাজ করার অধিকারটা কারা দিচ্ছে? প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ আছেন যারা খুবই প্রভাবশীল এবং সরকারি জায়গাতেও অথবা রাষ্ট্রীয় পর্যায়ে খুব প্রভাবশালী জায়গায় রয়েছেন, এরকম ব্যক্তিরা জড়িত আছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী বলছেন, এই দায় সরকারকেই নিতে হবে। পাশাপাশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের একটি চক্রকেও দায়ী করেন তিনি। এটা মালয়েশিয়ান সরকারের সিস্টেম হয়ে থাকে এবং বাকি 14টা দেশ এইভাবেই কর্মী পাঠায়। অবভিয়াসলি উই আর নট ডিফারেন্ট, ইট শুড বি অ্যাপ্লিকেবল ফর আস। বাট ইফ নেপালের 800-900 এজেন্সি সবাই লোক পাঠাতে পারে মালয়েশিয়াতে, ওয়াই নট বাংলাদেশ? ওইখানে কিছু বিশৃঙ্খলা হয়েছে এই এত কিছু করার পরেও, সেই জন্য আমরা বলছি এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এখন হাই টাইম। অন্য সব দেশ যেভাবে লোক না, আমরা সেভাবে আমরাও একই দেশে একই পদ্ধতিতে আমাদের দেশ থেকে লোক যাবে। এটা হলো নাম্বার 1, আমাদের এগ্রিমেন্টে এটা আসা উচিত। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, 31 মের পর নতুন চুক্তিতে শ্রমিক পাঠাতে দুই দেশের সঙ্গে আলোচনা চলছে। আমাদের 5,30,000 মতো চলে গেছে, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো যাবে। এরপরে নতুন কন্ট্রাক্ট হইতেছে। সিন্ডিকেট এইটা দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তাদের মধ্যে আছে, থাকবে, সেটা আমরা কারো সিন্ডিকেটের তৎকা করে। সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশে অভিবাসীদের অবস্থা নিয়ে হতাশা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। এসব বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। 2 দিনের সফরে আজ ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 2 দিনের সফরে ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে কাতারের আমিরের। রোববার দুপুরে সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। কাতারের মহামহিম আমিরের সফরে নিম্নলিখিত কর্মসূচিগুলো অন্তর্ভুক্ত আছে। তিনি আগামীকাল বিকেলের বিশেষ বিমানযোগে আসবেন এবং এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে এবং মহামান্য রাষ্ট্রপতির সাথেও তার সাক্ষাৎ হবে। বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত গভীর বলেও জানান হাসান মাহমুদ। দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি নতুন উচ্চতায় উন্নীত হবে এবং আমাদের যে দুই দেশের মধ্যে বহু মাত্রিক যে সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে। এর আগে নিজ দপ্তরে পাকিস্তানের হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এই সময় ৭১-এর গণহত্যার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। মালয়েশিয়ার বাংলাদেশি কর্মীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউয়াস এনগেজমেন্টের মধ্যে আছি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুরে এবার পাশবিকতার শিকার 4 বছরের এক শিশু। রূপনগরের একটি বাসার গ্যারেজে চলে নির্মমতা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে। রিশাদ অর্ণবের রিপোর্ট। 4 বছরের শিশু সুমাইয়া আক্তারকে এসির বাতাসের প্রলোভন দেখিয়ে গাড়িতে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করে আয়মান আফসিদ। পরে অন্য শিশুরা মেয়ের মাকে ডেকে আনার পর গাড়ির ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করেন এলাকাবাসী। এ সময় গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মিরপুরের রূপনগরের 20 নম্বর সড়কের 69 নম্বর বাসার গ্যারেজে ঘটে এ ঘটনা। বললে পরে বাদে বাবু ডিজা আমার কইছে গা তোমার সুমায়ের দৌড়ে নিছে গা গাড়ির ভিতরে নিয়ে বইরালছে। বললে ওর বাদে আমি তো ফাঁক বয়সি বাদে দৌড়ে আইসি আই দি রাস্তা মানে কোনো গাড়ি নাই বাদে কই এনে লইয়া যাইছে বাদে যেটি লইয়া যাইছে এনে যা দি মাইকুর ভিতরে মাইকুর মানে যে কিলাইতেছি দরজা খুলে না, মাইকুর খুলে না দেখে বাদে আমি রাস্তার দারোয়ানে ডাক দিছি, দারোয়ানে যা খুলছে খুললেওর বাদে আমি আর কইতে পারি না, আমি অজ্ঞান হয়ে হয়ে রয়েছি চিল্লান মারে। ঘটনা জানাজানি হলে বাসা ঘিরে রাখেন জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুইটা ডাকছে, ওই দুইটা যায় নাই। পরে ছোট মেয়েটার আসো এসির বাতাস খিলাইনের কথা নিয়ে গেছে। পরে আর দুটা মেয়ে আসলো, ওই দুটা মেয়ে ওই মেয়ের মায়ের যা গেছে তোমার মেয়ের গাড়ির মধ্যে যায় তুলছে। হুরবাই রাখছে, মেয়ের দুধের মাথায় দইরা রাখছে, দইরা রাখে যেমনি চিকেন বাদে দারোয়ান রে লইয়া ও কইরা খুলছে, খুলে দেখে মানে মাইয়ার অবস্থা খারাপ। পরে বাসা থেকে অভিযুক্তকে আটক করে রূপনগর থানা পুলিশ। চাচার বাসায় বেড়াতে এসে এ ঘটনা ঘটায় 5ম শ্রেণীর ওই শিশু। পুলিশ জানায় প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত শিশু। পরীক্ষা নিরীক্ষা চলছে, চিকিৎসাধীন হচ্ছে। আমাদের ফোর্স অফিসার সবাই আছে, তাদের বক্তব্য ডাক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করতেছে। সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করছে। আমরা নিয়মিত যে মামলা আছে, যেটা আইনগত ব্যবস্থা যা যা করার, যদি ধর্ষণের অভিযোগ আমরা ধর্ষণ মামলা নেব। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কিশোর আইনে রূপনগর থানায় ধর্ষণ মামলা করা হয়। রিশাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরও থাকছে। মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুদ দলের বড় জয়। এর মধ্য দিয়ে পার্লামেন্টের নিয়ন্ত্রণও নিতে চলেছেন চীনপন্থী এ নেতা। দেশে পাল্লা দিয়ে বাড়ছে হৃদরোগ। মোট মৃত্যুর 17% এই রোগে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দিনে গড়ে জরুরি বিভাগে সেবা নেন অন্তত 300 রোগী। বিশেষজ্ঞরা বলছে হৃদরোগ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। আক্রান্তদের যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা যায়, এতে তাদের আরোগ্য লাভের সম্ভাবনা বেশি। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। গভীর রাতে গগনবিদারী কান্নায় ভারী জাতীয় হৃদরোগ হাসপাতাল। হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। সময় বড্ড দেরি হয়ে গেছে, মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাই নিথর দেহ নিয়েই বাড়ি ফেরার আয়োজন। প্রতি মুহূর্তেই এমন নতুন ঘটনার জন্ম হয় এই হাসপাতালে। রাত যতই গভীর হোক, রোগী ও স্বজনদের আনাগোনা চলতেই থাকে। কখনো ক্লান্ত শরীরে বসার জায়গায় শুয়ে পড়েন অনেকে।
হাসপাতালে আসার কারণ ভিন্ন হলেও প্রতি মুহূর্তে শঙ্কায় কাটে স্বজনদের। 24 ঘন্টার মতো 24 ঘন্টায় তাদেরকে মনিটরিং করতে হয়। এখানে আপনার একটা মিনিট একটু লেট করবেন, যে কোনো কিছু হয়ে যেতে পারে। হাসপাতাল তো থাকার স্পেস নাই, তারপরে আপনার রোগী নিয়ে দৌড়াদৌড়ি, এ নিয়ে তো মানসিকভাবে এমনিতে একটু বিপর্যস্ত অবস্থায় থাকে। একটা প্রেশার থাকে, দৌড়াদৌড়ি করতে হয়। আর সরকারি হাসপাতাল এখানে ওখানে দৌড়াদৌড়ি তো অবশ্যই। দেশে অব্যাহত আর্থসামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার পরিবর্তনের প্রভাবে বাড়ছে হৃদরোগে আক্রান্তের হার। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে মৃত্যুর কারণগুলোর মধ্যে সর্বোচ্চ 17% মৃত্যু হয় হৃদরোগে। হার্ট অ্যাটাকের পর খুব কম সময়ে হাতে থাকে। স্বল্প সময়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসাও বড় চ্যালেঞ্জ। বিভিন্ন কারণে নির্মম সাক্ষী হতে হয় অ্যাম্বুলেন্স চালকদের। সঙ্গে রোগী বহনকারীদেরও থাকতে হয় বাড়তি সতর্ক। অনেক আছে রুগী অস্থির হয়ে থাকা, বুঝানোর সমস্যা, এদের সাথে রাগ করা যাবে না, কারণ আর তো রুগী তো খারাপ। রুগী অনেক সময় অনেক সিরিয়াস থাকে, যত তাকে তা যাইতে পারবো তত তাকে তা রুগীটা সেবা হবে। মাঝে মধ্যে আসতে গেলে গেটের সামনে আসছি, মারা গেছে, এটা নিজের কাছে একটা কষ্টজনক। কায়িক পরিশ্রম না করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন ও ধূমপান সহ নানা কারণে বাড়ছে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি। এই হার্টের রোগ এই বৃদ্ধির মূল কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন। এক নম্বর হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, আমরা যেটা যদি বলি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের হাঁটা অপরিমিত। আমরা একটা সুস্থ মানুষকে বলি যে অ্যাটলিস্ট প্রতিদিন 40 মিনিট করে হাঁটার জন্য। তার খাওয়া দাওয়ার লাইফস্টাইল, আমাদের বিশেষ করে আরবান এলাকায়, শহর এলাকায় দেখবেন যে আমাদের ফাস্টফুড খাওয়ার প্রতি একটা প্রবণতা বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। তীব্র গা ঘামা, বুকে ব্যথা সহ হার্ট অ্যাটাকের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অবশেষে 33 দিনের বন্দিদশা শেষে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। রোববার বাংলাদেশ সময় বিকেল 4:30টার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইট বলছে, জাহাজটি আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা হয়েছে। জাহাজের মালিক KSRM গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, কয়লা খালাসের জন্য জাহাজটি রোববার রাতেই জেটিতে ভেড়ানোর কথা। জাহাজটি আল হামরিয়া বন্দরে পৌঁছানোর পর 2জন নাবিকের উড়োজাহাজে করে দেশে ফেরার কথা রয়েছে। বাকি 21 নাবিকের সবাই ওই জাহাজে করেই দেশে ফিরবেন। 33 দিনের জিম্মি দশার পর গেল 13 এপ্রিল 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এর আগে গেল 12 মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। সংবাদ সকালে আরও থাকছে। ইংলিশ FA কাপের ফাইনালে ম্যানিউ, লা লিগায় রিয়াল দুর্গে হারল বার্সা, শিরোপার আরও কাছে ভিনিরা। পিরোজপুর শহরে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপদ বিভাগ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, সেখানকার সবশেষ খবরাখবর কি রয়েছে জানাবেন? আমি বলে রাখি যে শহরের সড়কের দুই পাশে সড়ক ও জনপদের আওতাধীন জমি করে যে সকল অবৈধ স্থাপনা ছিল তার উচ্ছেদ অভিযান চলছে গতকাল থেকে। এবং গতকাল থেকে পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্বর, হাসপাতাল সড়ক, বাইপাস সড়ক, পুরো বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান চলছে এবং এই উচ্ছেদ অভিযানটি আজ সকাল 10টা থেকে আবার শুরু হবে। আমি এখন অবস্থান করছি শহরের বঙ্গবন্ধু চত্বর এলাকায়। সেখানে আমি দেখতে পাচ্ছি যে এই এলাকার যত সকল অবৈধ স্থাপনা ছিল রাস্তার দুপাশে সকল কিছু উচ্ছেদের জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসন থেকে বলা হয়েছে যে এর জন্য অতি সত্ত্বর যেন সরিয়ে ফেলা হয়, নাহলে এগুলো তারা সিজ করে নিয়ে যাবে। এবং পিরোজপুর শহরে প্রায় 200 অধিক স্থাপনা ইতিমধ্যে কিন্তু তারা উচ্ছেদ করেছে এবং রাস্তার দুই পাশে অনেকটা বড় জায়গা হয়ে গেছে এই উচ্ছেদ অভিযানের পরে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই রাস্তার দুই পাশের যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। তবে প্রশাসনিক দীর্ঘ জটিলতার পরেও যে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তাতে স্থানীয় জনগণরা অনেকটাই খুশি এবং তারা বলছে যে দীর্ঘমেয়াদী ভাবে যেন এই যে স্থাপনা যে উচ্ছেদ হয়েছে তার তদারকি করা হয়, যাতে করে এই স্থাপনার অল্প কিছুদিন পরে যেন আবার পুনরায় যেন অবৈধভাবে না দখল হয়ে যায়। এবং তারা আর কি দাবি করেছেন যে এই যে সড়কের দুই পাশের জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হয় এবং চিহ্নিত করা হয় যে সড়কের জায়গাগুলো, যাতে করে যে পরবর্তী সময় অবৈধভাবে আবার কোনো দখল না হয়।
অরিন, মূলত এই ছিল আমার কাছ থেকে উচ্ছেদের বিষয়ে সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, পিরোজপুর শহরের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। টানা এক সপ্তাহে দাবদাহে চাঁপাইনবাবগঞ্জে ঝরে যাচ্ছে আমের গুটি। এতে বিপাকে পড়েছেন চাষিরা। তারা বলছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে এবার আমের ফলন বিপর্যয় ঘটবে। এতে চরম ক্ষতির মুখে পড়তে হবে সংশ্লিষ্টদের। তাদের উৎপাদন খরচও উঠবে না। আর গবেষকরা বলছেন, প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে আমের গুটি ঝরা রোধ করা সম্ভব। প্রতিনিধি তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আল নোমান। চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিনের টানা দাবদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। চাষিরা বলছেন, খরা থেকে আম রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করে যাচ্ছেন তারা। তবে এতে বেড়ে যাচ্ছে আমের উৎপাদন খরচ। গাছে যে দানা আছে, আমের গুটিগুলো আছে, সেগুলো ঝরে পড়ছে। অনেকে সেচ দিতে পারছে না, পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। এবার গাছে মুকুল কম আছে এবং যে কয়টা মুকুল ছিল বড় বৃষ্টিতে মুকুল নষ্ট হয়ে গেছে। আঞ্চলিক গবেষণা কেন্দ্রের গবেষকরা ফসল রক্ষায় কৃষকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। ঝরা রোধ করতে হলে খুব জরুরিভাবে এখন গাছের গোড়ায় সেচ দিতে হবে। যদি সেচের ব্যবস্থা না করা যায় তাহলে অন্তত গাছে পানি স্প্রে করতে হবে, এবং যদি এটা পানি স্প্রে করা না যায় তাহলে কিন্তু আম ঝরে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, বিরূপ আবহাওয়াতে এবছর জেলায় আশানুরূপ আম উৎপাদন না হওয়ার শঙ্কা রয়েছে। গত বছরের তুলনায় আমাদের মুকুল কম আসছে। আমরা বলেছি এটা 75%, কিন্তু দেখা গেছে যে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে কিছু ঘন কুয়াশা পড়ছে সকালের দিকে, সেটা একটা ক্ষতি করেছে। চাঁপাইনবাবগঞ্জে এবার 37,604 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিভিন্ন দিবসে স্মারক ডাকটিকিট ও খাম প্রকাশ করে থাকে বাংলাদেশ ডাক বিভাগ। গত 9 বছরে এরকম 40টি ডাকটিকিট ও খামের নকশা করেছেন বনি আদম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই নকশাকারের গল্প শোনাচ্ছেন কাজী শাহেদ। ছোটবেলা থেকেই ডাকটিকিট সংগ্রহের শখ। নিজে যে কখনো ডাকটিকিটের নকশা করবেন ভাবেননি। অভাবনীয় সেই সুযোগ সামনে হাজির হলো 2015 সালে। বনি আদমের হাতের লেখায় মুগ্ধ হলেন ডাক বিভাগের সে সময়ের পরিচালক শফিকুল আলম। তার পরামর্শে স্মারক ডাকটিকিটের নকশাবিদ হতে আবেদন করেন বনি আদম। শফিকুল আলম স্যার দেখালেন যে তুমি কি এরকম ডাকটিকিট করতে পারবে কিনা, মানে যেহেতু চারুকলার শিক্ষক, তো বললাম যে কীরকম একটু নমুনা দেখান। তখন আমি দেখলাম নমুনা, দেখে বললাম আমি মানে ডিজাইন করতে পারবো। তখন আমার নাম ঠিকানা নিয়ে নিলেন। স্যার খুব উৎসাহ দিলেন যে না, তোমার পিএইচডি থিসিস আরও 6 মাস, আমি মানে স্যার সুপারভাইজার, যে আরও 6 মাস পরে জমা দিবে, কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। 2015 ছিল মরমী কবি রাধা রমন দত্তের মৃত্যু শতবার্ষিকী। সেই স্মারক ডাকটিকিটের নকশাবিদ বনি আদম। এরপর দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশ ও দেশের বাইরের বিভিন্ন বিষয়ে স্মারক ডাকটিকিটের নকশায় বনি আদম রেখেছেন সাফল্যের স্মারক। ডাকটিকিট প্রকাশের 50 বছর পূর্তি, তারপরে জাতীয় সঙ্গীতের 50 বছর পূর্তি, মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তারপর মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র এর ডাকটিকিট, মানে প্রায় 100-এর কাছাকাছি ডাকটিকিট একদম। তারপরে জাতীয় সংসদের যে 50 বছর পূর্তি সে ডাকটিকিট, তারপরে স্বাধীনতা দিবসের ডাকটিকিট, বিজয় দিবসের ডাকটিকিট, এরকম অনেক। এবং সর্বশেষ যে ডাকটিকিট সেটা হলো 7ই মার্চের বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের উপরে ডাকটিকিট। যার অনুপ্রেরণায় বনি আদম হয়ে উঠলেন স্মারক ডাকটিকিটের একজন সফল নকশাবিদ। সেই শিক্ষক ও ছাত্রের এমন সাফল্যে গর্বিত। আমার যে ছাত্রের যে সাফল্য, সেই সাফল্য হচ্ছে যে মানে শিক্ষককে ছাড়িয়ে যাওয়া। তো আমি তো মনে করি যে একটা ন্যাশনাল পরিচিতি পেয়েছে বনি আদম, সেখানে আমি খুবই খুশি। প্রতিটি স্মারকে নিজের নাম জড়িয়ে থাকায় মনের আনন্দে কাজটি করেন চারুকলা অনুষদের অধ্যাপক বনি আদম। গত 9 বছরে এমন 40টি স্মারক ডাকটিকিটের নকশা করেছেন তিনি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। প্রচণ্ড তাপদাহে সারা দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ময়মনসিংহে চলছে রমরমা কোচিং সেন্টারগুলোর ব্যবসা। অনিচ্ছা সত্ত্বেও শিক্ষার্থীরা শিক্ষক এবং অভিভাবকের চাপে কোচিংয়ে আসতে বাধ্য হচ্ছেন। নিয়ম বহির্ভূত কাজ করায় কোচিং সেন্টারগুলোর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা কর্মকর্তারা। গত কয়েকদিনে ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস অবস্থার মধ্যে বন্ধ রয়েছে স্কুল কলেজ। তবে নগরীর বাউন্ডারি রোড, কলেজ রোড, জিলা স্কুল রোড সহ বেশ কয়েকটি এলাকায় 4 শতাধিক কোচিং সেন্টার চালু রয়েছে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসিয়ে করানো হচ্ছে ক্লাস। বেশিরভাগ শিক্ষার্থী এমন গরমে কোচিং করতে আগ্রহী নন। ঘরের মানুষ অতিষ্ঠ, বাসায় ঢুকতে পারে না, মানে প্রাইভেট কিছুদিনের জন্য বন্ধ দেওয়া উচিত। অনেক গরম স্কুল খুললে তো আমাদের পরীক্ষা শুরু হবে, এখন গরম থাকলে কি হবে? যদি আমরা কোচিং এ আসি, পরীক্ষায় তো আমরা ভালো করতে পারবো না, তাই তো আমাদের গার্ডিয়ানরা আমাদের কোচিং এ পাঠাচ্ছে। তবে শিক্ষক এবং অভিভাবকরা বলছেন ক্লাসে ঠিকমতো পড়াশোনা না হওয়ায় প্রচন্ড গরমেও বাধ্য হয়ে শিক্ষার্থীরা কোচিং করছে। অনেক শিক্ষক কোচিং বন্ধের কথাও জানিয়েছেন। স্কুলে তো এরকম পড়াশোনা হয় না, স্কুলে সিলেবাস দিয়ে রাখছে কিন্তু সিলেবাস তো শেষ করাই না, পরীক্ষা তো ডেট হয়েছে, এখন তো কোচিং ছাড়া তো আমাদের কোনো পথ দেখতেছি না। কোচিং আজকে বন্ধ দিয়ে দিব আর কি, পড়া তো হুট করে জানে না, কালকে তো সিদ্ধান্ত হয়েছে, টিভিতে সিদ্ধান্ত হয়েছে, আজকে বন্ধ দিয়ে দেবো। কোচিং খোলার কারণ হচ্ছে বাচ্চারা তো বাসায় খুব বেশি একটা পড়াশোনা করতে চায় না, তারা এখানে আসে আনন্দের সাথে পড়াশোনা করে, এই জন্য আর কি কোচিংটা খোলা রাখা হয়েছে। যারা নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা কর্মকর্তা। তাদের বাইরে আনার জন্য যারা কোচিং অব্যাহত রেখেছে, পরীক্ষার মোড়কে যারা বাইরে এনেছে, তারা নীতি বহির্ভূত কাজ করছে। আমি জানা মাত্রই তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করব। কোনো মতে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ সবার আগে আমাদের সন্তানদের স্বাস্থ্য এবং সুরক্ষা আমাদের কাছে। আমরা চাইছি না কোনো মতেই এই তীব্র রৌদ্রের মাঝখানে একে তো বাচ্চারা এসে একাডেমিক নামের মোড়কে কোচিং করুক অথবা বাইরে রৌদ্রে কোনো জায়গায় ঘুরুক। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নজরে নিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রাখা হবে সব ধরনের কোচিং সেন্টার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।